এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা আচ্ছা বাণিজ্য আচ্ছা। যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। হ্যাঁ, স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাথে গ্রুপের ডেপুটি মানে কল দিছে। ক্রিকেটের ২২ গজ থেকে অপরাধ জগতের অন্ধকার গলি। যে হাতে ঘোরানোর কথা ছিল স্পিন জাদুকরের বল, সে হাতে উঠে এলো ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। বুকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে যে ছেলেটি একসময় স্টেডিয়ামে ঘাম ঝরাতো, সেই ছেলেটি চোখের পলকে হয়ে উঠল পুরো চট্টগ্রামের সবচেয়ে বড় ত্রাস। আন্ডারওয়ার্ল্ডের এক রক্তপিপাসু গডফাদার। কিভাবে ঘটল এই রোমহর্ষক রূপান্তর? পর্দার আড়ালে কারা কলকাঠি নেড়েছে এই ভয়ঙ্কর উত্থানের পেছনে? আর কেনই বা আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের চিরচেনা রূপ বদলে চুল গোফ কেটে রাতের আধারে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এই মাফিয়া ডন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের উত্থান এবং পতনের একেবারে নারী নক্ষত্র। এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই এই টান টান উত্তেজনাপূর্ণ ভিডিওটির একটি সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল ক্লাইম্যাক্স লুকিয়ে আছে গল্পের শেষেই। ভাবতে পারেন, একজন সাধারণ কিশোর যার পরিচিতি ছিল চায়না ম্যান বোলার হিসেবে, সে কিভাবে রাতারাতি হয়ে উঠল অপরাধ জগতের কিংপিন। এই গল্পের শুরুটা হয়েছিল চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার জেলা স্টেডিয়ামে। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। একটা সময় ছিল যখন এই ইমনের ধ্যান জ্ঞান ছিল শুধুই ক্রিকেট। বাঁহাতি স্পিনার হিসেবে তার বেশ নামডাকও ছিল। স্বপ্ন ছিল একদিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবে, কিন্তু বিধি বাম, ভাগ্যের চাকা ঘুরে গেল অন্যদিকে। ক্রিকেটের বল ছেড়ে তার হাতে উঠে এলো পিস্তল আর রাইফেল। যে মাঠ থেকে তার তারকা হওয়ার কথা ছিল, সেই মাঠ ছেড়ে সে পা বাড়ালো অপরাধের এক অন্তহীন অন্ধকার জগতে। কিন্তু কিভাবে ঘটল এই পতন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ। ২০২০ সালের পর যখন দেশে চলছে একচ্ছত্র রাজনৈতিক আধিপত্যের খেলা, তখন ইমন জড়িয়ে পড়ে ছাত্রলীগের রাজনীতিতে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের ঘনিষ্ঠ সহচর হিসেবে সে নিজের রাজনৈতিক চাল শুরু করে। আর রাজনীতি মানেই তো ক্ষমতার দাপট। সেই দাপটকে পুঁজি করে ইমন ধীরে ধীরে পা বাড়ায় আন্ডারওয়ার্ল্ডে। ২০২২ সালে ওমান থেকে ফিরে আসার পর তার অপরাধের মাত্রা যেন আকাশ ছুঁয়ে ফেলে। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সে ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। ইমনের অপরাধের ধরন শুনলে আপনি শিউরে উঠবেন। সে সাধারণ কোনো ছিচকে সন্ত্রাসী ছিল না, সে ছিল রীতিমতো হাই প্রোফাইল চাঁদাবাজ। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার আতুরার ডিপো থেকে শুরু করে অক্সিজেন এলাকা, সবখানেই ছিল তার একক রাজত্ব। প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি করত এই ডেভিড ইমন। তার হুঙ্কারে রীতিমতো কাঁপত চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীরা। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যায়, কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পরিণতি হতো ভয়াবহ। খুনের পর খুন, লাশের পর লাশ। মাত্র কয়েক বছরের ব্যবধানে ইমনের নামে দায়ের হয়েছে ১৫টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে একাধিক হত্যা, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র রাখার মামলা। ২০২৩ সালের মার্চ মাসে বাকুলিয়ায় জোড়া খুন, মে মাসে পতঙ্গা সমুদ্র সৈকতে খুন এবং চাঁদগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ ডজন খানেক রোমহর্ষক অপরাধের মূল হোতা ছিল এই ডেভিড ইমন। কিন্তু ইমন কি একাই এই সাম্রাজ্য চালাতো? না, এর পেছনে ছিল আরও বড় এক গডফাদার। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের একসময়ের মুকুটহীন সম্রাট, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এবং তার ভাই ছোট সাজ্জাদের হয়ে কাজ করত ইমন। সাজ্জাদ বাহিনীর অন্তত ৫০ জন শুটার এবং ক্যাডার সরাসরি ইমনের নির্দেশে পরিচালিত হতো। অর্থাৎ বিদেশের মাটিতে বসে সাজ্জাদ যে নির্দেশ দিত, চট্টগ্রামের মাটিতে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করত এই ডেভিড ইমন। চাঁদাবাজির কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার হয়ে যেত বিদেশে, আর ইমন হয়ে উঠেছিল সেই সিন্ডিকেটের সবচেয়ে বিশ্বস্ত এবং ভয়ঙ্কর সিপাহু সালার। নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে সে যখন ফোনে বলতো ব্যবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে, তখন ওপাশের মানুষটির আর কিছু বলার সাহসই থাকতো না। কিন্তু কথায় আছে, পাপের কলস পূর্ণ হলে তা একদিন ভাঙবেই। আর সেই ভাঙনের শুরু হলো ২০২৪ সালের ৫ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইমনের সেই রাজনৈতিক ঢাল। বেশ কিছুদিন ভারতে, তারপর নীরবে নিভৃতে থাকলেও
বিএনপি সরকার আসার পরপরই তার শুরু হয়ে যায় সেই আগের চিরচেনা রূপ। বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা এবং কোটি কোটি টাকা চাঁদা দাবি, সে সাথে হত্যার হুমকি দেওয়ার অপরাধে তাকে পুলিশ বেশ কিছুদিন থেকেই খুঁজছে। এরই প্রেক্ষিতে যশোর থেকে তাকে ও তার 3 সহযোগীকে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। যে ইমনের হুঙ্কারে একদিন চট্টগ্রাম কাঁপত, সেই ইমনই পরিণত হলো এক ভীতু ইঁদুরে। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে গেল সে। কিন্তু পুলিশ এবং ডিবির সাঁড়াশি অভিযান থেকে বাঁচবে কিভাবে? শুরু হলো ইমনের পালানোর এক রুদ্ধশ্বাস নাটক। আন্ডারওয়ার্ল্ডের এই ডন বুঝতে পেরেছিল তার সেই পরিচিত লম্বা চুল আর স্টাইলিশ গোঁফ নিয়ে সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। তাই সে নিজের চেহারায় আনলো আমূল পরিবর্তন। কেটে ফেললো তার সাধে লম্বা চুল, মুছে ফেললো সেই সিগনেচার গোঁফ। চেহারা একেবারে বদলে ফেলে সে ছদ্মবেশ ধারণ করলো, যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চিনতেই না পারে। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে সীমান্ত পেরিয়ে ভারত পালিয়ে যাওয়া। কারণ এর আগেও 4 দিন সে ভারতে পালিয়েছিল এবং তার কাছে ভারতের একটি আধার কার্ডও ছিল। কিন্তু ডিবির চৌকস টিমের চোখে ধুলো দেয়া কি এত সহজ? গত বুধবার ভোরে যশোরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা দিয়ে যখন এই বহুরূপী শয়তান ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ডিবির জালে ধরা পড়ে সে। গ্রেফতারের পর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য সে শুরু করলো আরেক নাটক। ডিবির জেরার মুখে সে বারবার নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছিল। নিজেকে পুরান ঢাকার এক সাধারণ শ্রমিক মিরাজ বলে দাবি করছিল সে। বলছিল, আমার বাড়ি পুরান ঢাকায়, আমি তো সাধারণ চাকরি করি। কিন্তু প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের কাছে এবং তার আঞ্চলিক ভাষায় এই কাঁচা অভিনয় ধোবে টেকল না। তথ্য প্রযুক্তি ও শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পুলিশ শতভাগ নিশ্চিত হয় যে এই মিরাজই হলো চট্টগ্রামের সেই মোস্ট ওয়ান্টেড কিলার ডেভিড ইমন। এরপর তাকে হস্তান্তর করা হয় চট্টগ্রাম জেলা পুলিশের কাছে। তার সাথে গ্রেফতার করা হয় তার আরও 3 সহযোগীকে। আর এভাবেই অবসান ঘটে চট্টগ্রামের বুকে ত্রাস সৃষ্টি করা এক মাফিয়া ডনের রুদ্ধশ্বাস অধ্যায়ের। দর্শক, একটু ভেবে দেখুন, একটা ছেলে যার হাতে ক্রিকেট বল থাকার কথা ছিল, সে কিভাবে রাজনীতির নোংরা প্রভাব আর ক্ষমতা লোভে পড়ে একজন ভয়ঙ্কর খুনিতে পরিণত হলো। এই দায় কার? এই দায় কি সেই রাজনৈতিক সিস্টেমের নয়, যারা নিজেদের স্বার্থে এরকম তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের জীবন ধ্বংস করে দেয়? আজ ইমন ধরা পড়েছে ঠিকই, কিন্তু পর্দার আড়ালে থাকা সেই বড় বড় গডফাদাররা, যারা বিদেশে বসে এখনও কলকাঠি নাড়ছে, তাদের কবে বিচার হবে? এই চাঞ্চল্যকর ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনীতির ছত্রছায়ায় অপরাধ জগৎ কিভাবে ফুলে ফেঁপে ওঠে এবং ক্ষমতার পালাবদল হলে সেই গডফাদারের পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। ইমনেরই পতন প্রমাণ করে যে অপরাধ করে কেউ চিরদিন পার পেয়ে যায় না। আইনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, তা সে চেহারা বদলেই হোক আর সীমান্ত পেরিয়েই হোক। দর্শক, ডেভিড ইমনের এই উত্থান আর পতন নিয়ে আপনার কি মতামত? রাজনীতি আর অপরাধের এই ভয়ঙ্কর নেক্সাস ভাঙতে আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও চাঞ্চল্যকর বিশ্লেষণধর্মী ও সত্য ঘটনা অবলম্বনে তৈরি নিউজ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।